যাচ্ছি। আকবরের সৈন্য বিভাগে উচ্চ পদে কাজ করতেন জনার্দন উপাধ্যায়, উত্তরপ্রদেশেরই মানুষ। তখন এর নাম এবার চলে এসেছি মেন যে রাজবাড়ি তার ঠিক সামনে, এই পিছনে দেখতে পাচ্ছেন তার ঠিক সামনে। আর এই রাজবাড়ি যেটা আপনাদের একটু আগে দেখালাম, যেটা কাজ চলছে, সেটি হচ্ছে পুরনো রাজবাড়ির অংশ, আর এটি তারপরে তৈরি করা হয়েছে। আর এখন দাঁড়িয়ে রয়েছি মহিষাদল যে রাজবাড়ি তার ঠিক সামনে। এই পিছনে যে রাস্তাটা দেখছেন এটি আসছে মহিষাদল থেকে, মানে তমলুক থেকে মহিষাদল, সেই রুট ধরে আপনারা এদিক থেকে আসতে পারবেন। আর এইদিকে এই দেখুন, এই যে রুটটা দেখতে পাচ্ছেন, এই রুটটা গেছে হাই রোড। কারণ যারা কলকাতা থেকে আসবেন তারা কিন্তু দীঘাগামী বাসে এসে, দীঘা বলছি, হলদিয়াগামী বাস ধরে আপনারা বাসে করে নামতে হবে কাপাসবেড়িয়া। সেই কাপাসবেড়িয়া নেমে টোটো করে আপনি এই রুট ধরেই আপনি এই মহেশ্বর রাজবাড়িতে আসবেন। এই দেখুন মহেশ্বর রাজবাড়ি, এই দেখুন রাজবাড়ির গেট। এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট। আর এটা হচ্ছে মহিষাদল থেকে, এটা হচ্ছে এই রাস্তাটা সেটা মহিষাদল চলে গেছে। সামনে মহিষাদল রাজ কলেজ, মহিষাদল স্কুল, রাজ স্কুল রয়েছে এখানে। চলুন আর ভিতরের দিকে যাব। এই দেখুন, এটার নাম হচ্ছে ফুলবাগ প্যালেস। ফুলবাগ প্যালেস। আর এখানে যারা বহু বছর ধরে যারা সিকিউরিটির জন্য রয়েছেন এখানে, তাদের রুম এটা। আর এই অংশ, এখানে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। আপনারা যারা 4 চাকা নিয়ে আসতে চান তারা কিন্তু 4 চাকা নিয়েই চলে আসতে পারবেন এখানে। এখানে সামনে এই 4 চাকা, এই সামনে রয়েছে 4 চাকা পার্কিং। এখানে পার্কিং দেখুন, একটা গাড়ি পার্কিং অলরেডি হচ্ছে। এখানে পার্কিং করে আপনারা সামনে চলে যেতে পারবেন। ওই সামনেই রয়েছে মহিষাদল রাজবাড়ি। গেটের মধ্যে ঢুকে পড়েছি, রাজবাড়ির জাস্ট গেটের মধ্যে। আমি বাইক নিয়ে চলে এসেছি আজকে ঘুরতে ঘুরতে তমলুক রাজবাড়িতে। তো আমার এই সঙ্গী, আমার 15 বছরের সঙ্গী আমার এই বাইক। এই দেখুন, দেখিয়ে দিচ্ছি আমার 15 বছরের সঙ্গী কেউ। এই সঙ্গে দুবার আমি বিপদে পড়েছিলাম রাস্তায়, অ্যাক্সিডেন্ট। কিন্তু এই আমার যে সঙ্গী, সে কিন্তু নিজের উপরেই নিয়ে নিয়েছে সেই যে অ্যাক্সিডেন্টের যে ঝড়ঝাপটা সে নিয়ে নিয়েছে, আমার কিছু হতে দেয়নি। তাই আজ 15 বছর হয়ে যাওয়ার পরও আমি এটিকে সেভাবেই রেখেছি এবং সেভাবেই আমার সঙ্গে রয়েছে। এটাই আর কি। তো চলুন এবার ভিতরে যাব, নিয়ে রাজবাড়িটা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো। এখন দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ির যে টিকিট কাউন্টার, তার সামনে 20 টাকার টিকিট কেটে এই রাজবাড়ি ঢুকতে হয়। আর স্ক্রিনে আমি গেস্ট রুম বুকিংয়ের নাম্বারটা দিয়ে দিলাম। এখানে রাত্রি যাপনের জন্য যে গেস্ট রুম পাওয়া যায় তার বুকিং নাম্বার আপনারা দেখে নিন। এই নাম্বারে ফোন করলে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন। আর অন্যান্য যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। আর এখানে যে দুর্গা মন্দির যে প্রাঙ্গণ রয়েছে, সেখানে কিন্তু অন্নপ্রাশন, উপনয়ন, বিয়েবাড়ি অনুষ্ঠান হয়। আর ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে রাজারহালের রেস্টুরেন্ট। যারা ধরুন দূর দূর থেকে আসছেন, তারা এসে এখানে রাজবাড়িটা ঘোরার পর, অনেকটা এরিয়া ঘোরার পর যদি ক্লান্তি মনে হয়, এখানে এসে টুকটা আপনারা কিছু হালকা স্ন্যাক্স বা টিফিন করতে পারেন, এখানে রেস্ট নিতে পারেন। একবার দেখিয়ে দিতে দেখুন। এই সামনে রাজবাড়ি দেখতে পাচ্ছেন, তার পাশেই রয়েছে রাজারহালের রেস্টুরেন্ট।
ভালো, মানে হালকা কিছু টিফিন করার জন্য স্ন্যাক্স ট্যাক্স পাওয়া যায় এখানে, আপনারা এসে করতে পারেন। চলুন, এবার গোপালজির মন্দির রয়েছে সামনে, ভোর 4টে থেকে খুলে যায়, এবার 12টায় বন্ধ করে দেবে, ওইটা একবার দেখে নিই চলুন। আর এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে ভেবেছিলাম বাসন্তী পুজো হয়তো হয়, কিন্তু এই রাজবাড়িতে বাসন্তী পুজো হয় না। তো এখন গোপালজি মন্দিরে দিকে চলুন, তাড়াতাড়ি গিয়ে হয়তো বন্ধ করে দিতে পারে, একবার দেখে নিই চলুন। এই হচ্ছে আমবাগান রাজবাড়ির, অনেকটা বড় এরিয়া নিয়ে এই আমবাগান রয়েছে। আর গতকাল এখানে ঝড় বৃষ্টি হয়েছিল, তাই জন্য চারিদিকে একটু জল জমে আছে, সেই জন্য একটা দিকে সুবিধা, ওয়েদারটা ভালো, অতটা গরম নেই। দেখুন এই আমবাগান অনেকটা, ওদিকে দূরেও অনেকটা এরিয়া জুড়ে এই রাজবাড়ি। আর সামনে এই ওটা দেখছেন, ওদিকে ডান দিকে গেলেই আপনার মন্দির। তো চলুন ওদিকটা যাব। এখন মহিষাদল রাজবাড়ির গোপালজি মন্দিরের সামনে বসে রয়েছি, মন্দিরের বাইরের যে দালান রয়েছে ওখানেই বসে রয়েছি। তো এই মন্দিরের যে বিগ্রহ রয়েছে, এই বিগ্রহের ফটো তোলা নিষেধ রয়েছে। তো মন্দিরের এই সকাল ভোর 4টে থেকে খুলে যায়, এই 12টার সময় বন্ধ করে দেবে। এখন বাজে 11:30। তো একবার ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখি ওখানে পুরোহিত ঠাকুর রয়েছেন, হয়তো পুজো হচ্ছে কিনা একবার দেখে নিই। আর এই যে মন্দির, এই মন্দির স্থাপন করেছিলেন রানী জানকী দেবী, প্রায় মানে সালটা ঠিক আমার মনে নেই। তো বেশ উনার রাজত্বকালে এই মন্দির উনি স্থাপন করেছিলেন। তো সেই মন্দির এবং খুবই জাগ্রত, অনেক দূর থেকে মানুষজন এখানে আসেন এই মন্দির দেখতে। তো আপনারা পারলে একবার নিশ্চয়ই মহিষাদল রাজবাড়ি আর এই মন্দিরে নিশ্চয়ই ঘুরে যাবেন। তো একবার যাই, চলুন ভিতরে, আমি দেখে নিই, আপনাদেরকে দেখিয়ে দিই আর রাধাকৃষ্ণের দর্শন করিয়ে দিই। এবার চলুন এই মন্দিরের ভিতরে যাব। গোপালজির মন্দির, সামনে একটি বোর্ড লাগানো রয়েছে। আজকে ভিতরে মন্দিরে কাজ হচ্ছে, তাই যে মেন মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহটা মেন মন্দিরে এখন নেই, পাশে একটা মন্দিরে রাখা রয়েছে। এই বাইরের যে কর্তৃপক্ষ আছে উনি বললেন, আর ওনার কাছ থেকে একটু পারমিশন নিয়ে নিলাম যে আমি ভিতরে একটা ওই যে বিগ্রহ রয়েছে রাধাকৃষ্ণের, তার একটি ছবি নেব বা ভিডিও নেব, ছোট কম সময়ের জন্য নিয়ে আমি ভিডিওটা করছি। আর এই রইল মন্দির প্রাঙ্গণ, চারিদিকে গাছপালায় ভরা। এদিকে সামনে দেখুন মানে খালি রয়েছে বিগ্রহের যে সিংহাসন, এখন বিগ্রহ নেই, কাজ চলছে। আর এই যে ডান দিকে যে অংশটা রয়েছে, এই যে দেখুন এই বিগ্রহটি ওই মেন মন্দিরে থাকে রাধাকৃষ্ণের, সেটি এখন এখানে রাখা রয়েছে, আমরা দেখিয়ে দিলাম গোপালজুর। হ্যাঁ, এই রাজবাড়ি সম্পর্কে আর এই রাজবাড়ির যে মন্দির সম্পর্কে যদি কিছু বলেন আর কি। আকবরের সময়, হ্যাঁ যাচ্ছি, আকবরের সৈন্য বিভাগে উচ্চ পদে কাজ করতেন জনার্দন উপাধ্যায়, উত্তরপ্রদেশেরই মানুষ। তখন এর নাম ছিল যুক্তপ্রদেশ, উত্তরপ্রদেশ। সেখান থেকে অবসর নিয়ে তিনি চলে আসেন। আস্তে আস্তে গঙ্গা এবং রূপনারায়ণের সঙ্গমস্থল, যেখানে এখন যার নাম গেঁওখালি, তখনকার দিনের নাম ছিল জীবনখালি। জায়গাটি তার মনোরম লেগে পছন্দ হওয়ায় ওই চর সমেত জঙ্গলাকীর্ণ জায়গাটিতে তিনি কী করলেন, বসতি স্থাপন করলেন, কৃষিকাজের উপযোগী করে এখানে গড়ে তুললেন। তখন এই অঞ্চলের রাজা ছিলেন কল্যাণ রায়। কল্যাণ রায়ের সঙ্গে তার সৌহার্দ্য গড়ে ওঠে। রায় বাহাদুরের খাজনা দিতে গিয়ে অনেক সময় অসুবিধায় পড়েছেন। কল্যাণ রায় জনার্দন মুখোপাধ্যায়ের কাছ থেকেও কিছু টাকা ধার নিতেন। সেই টাকা ধার নিতে নিতে আর শোধ দিতে না পারায় তিনি এই জায়গাটা ছেড়ে দেন। তখন তিনি এই জায়গার উপরে নির্ভর করে নিজের আয়তনও রাজ্যের কিছুটা বাড়িয়ে তোলেন এবং দিল্লির দরবারে তখন সম্রাট আকবর, তার অভিভাবক ছিলেন বৈরাম খাঁ,
তার মাধ্যমে তিনি সেখানে যান এবং বৈরাম খাঁর নামাঙ্কিত একটি তরবারি পান, যাতে তাকে লিখে দেয়া হয়ে থাকে যে ওই অঞ্চলের রাজারূপে তারা বংশানুক্রমে রাজত্ব করতে পারবেন। সেই থেকে ওখান থেকে তারা উত্তরপ্রদেশ থেকে এসে স্থায়ী বসবাসের জন্যে দেখলেন যে নদী তীরবর্তী অঞ্চল তখনকার দিনে জলদস্যুদের উৎপাত খুব হতো এবং জলপ্লাবন বন্যার ভয় ছিল। তার থেকে 3-4 কিলোমিটার দক্ষিণ দিকে চলে এসে মহিষাদল নামক পরগনায় তিনি তার বসতবাটি স্থাপন করলেন এবং উত্তরপ্রদেশ থেকে তার পুত্রকন্যার সন্তান সন্ততি এবং কর্মচারীদেরকে নিয়ে এসে স্থায়ী বসবাস করলেন। তাই জনার্দন উপাধ্যায় হচ্ছেন মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, ইনার পরে শুনেছি যে ওনার কোন খুব কি বলবো, ওনার কোনো এক বংশধর মহারানী ছিলেন, উনি ব্যাপারটা করেছে, উনি ওনার সম্পর্কে একটু বুঝিয়ে বলেন। জনার্দন উপাধ্যায়ের বংশধরদের মধ্যে সর্বশেষ বংশধর হচ্ছেন আনন্দলাল উপাধ্যায়। তিনি তার মৃত্যুর পর তার পত্নী রানী জানকী দেবী বুঝেছেন রাজ্যভার নিজের হাতে তুলে নেন এবং খুব দক্ষ প্রশাসক ছিলেন রানী জানকী দেবী। তাঁরই আমলে 108টা মন্দির তিনি স্থাপন করেন তার রাজ্যে এবং রাজ্যের বাইরে, এমনকি সুদূর বৃন্দাবনেও পর্যন্ত জানকী রমন মন্দির স্থাপন করেছিলেন। গোপালজির মন্দির যেটা এখানে বসে আছি, এই মন্দিরও স্থাপনা হচ্ছে রানী জানকী দেবীর। এছাড়া এটা কত সালে হয়েছিল? এটা 1778 খ্রিস্টাব্দে। এছাড়াও তার মৃত্যুর 1 বছর আগেই তিনি রামবাগে আর রামজির মন্দির স্থাপন করেছেন, সে বিশাল মন্দির। এছাড়াও নন্দীগ্রামে তিনি জানকীনাথের মন্দির স্থাপন করেছেন। এছাড়াও অন্যান্য জায়গায় বহু ভূসম্পদ ক্রয় করেছিলেন এবং রানীর জানকী দেবীর একটি মহিলা বাহিনী ছিল, অনেক সময় তারাও পর্যন্ত নগরকে রক্ষা করতেন। শুধু তাই নয়, এমন দূরদর্শী রানী ছিলেন যিনি ভেবেছিলেন যে জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্যে তার রাজ্যকে তিনি পর্তুগাল নাবিকদেরকেও নিয়ে এসেছিলেন। গেঁওখালি যেটা জলপথে মহিষাদলে প্রবেশের একমাত্র প্রবেশদ্বার, সেইখানেই তাদেরকে স্থাপন করেছেন। ওই ওলন্দাজ বাহিনীর দল আজও তারা বংশানুক্রমিক গেঁওখালির মিরপুরে বসবাস করছেন। আচ্ছা, এখনো রয়েছেন তারা? এখনও রয়েছেন বংশানুক্রমিক, তবে এখন তারা বাঙালি কৃষ্টির সঙ্গে অনেকটা মিলেমিশে গেছে, তবে তাদের নাম পদবীগুলো আছে। এবং ওইখানে 2টি চার্চ স্থাপন করেন, প্রোটেস্ট্যান্ট আর ক্যাথিড্রাল, সেই চার্চ দুটো আছে। বড়দিনের উৎসব এখনও অনুষ্ঠিত হয়। তারাই এককালে যে রাজপরিবারের ওলন্দাজ বাহিনী ছিল তার স্মৃতি বহন করে চলেছে। আর এখন বংশধর কারা আছেন? এখন নিশ্চয় ওই রানী জানকী দেবীর কন্যা ছিলেন, আচ্ছা, বুঝেছেন, মন্থরা দেবী। আচ্ছা, আর পুত্র সন্তান ছিলেন না। আচ্ছা, তাই তার নাতি দৌহিত্র নাতি জগন্নাথ প্রসাদ গর্গকে তিনি রাজত্ব দিয়ে যান। আচ্ছা, সেই গর্গ সম্প্রদায় ফ্যামিলি রাজত্ব করতে করতে চলে আসেন। যখন রাজা রামনাথ গর্গ তিনিও নিঃসন্তান ছিলেন, তাই তার জ্ঞাতিদেরকে উত্তরপ্রদেশ থেকে আনিয়ে লক্ষণপ্রসাদ গর্গকে কী করে রাজ্যের দায়িত্ব দিয়ে যান। তখনকার দিনে আপনার নবাব আমলের হেবা সূত্র বলেছিল, যেটা মূলে তারা সেই আইন বলে এদেরকে রাজ্যের অধিকারী করে দিয়ে যান। সেই বংশধর আজ পর্যন্ত চলছে। হ্যাঁ, শঙ্করপ্রসাদ গর্গ, হরপ্রসাদ গর্গ বাহাদুর, এরা এখন বর্তমান। এদের ছেলেপুলে নাতি তারা রয়েছেন। সর্বকনিষ্ঠ হচ্ছে রুদ্রপ্রসাদ গর্গ। আমাদের ওইখানে বই আছে, সে বইটা যদি সংগ্রহ করলেন সব তথ্য মোটামুটি জানতে পারবেন এবং তাতে আপনার কৌতূহল মিটবে। ওনারা আসেন তো? হ্যাঁ, ওনারা আসেন। আর এখানে দুর্গাপুজো হয় তো? হ্যাঁ, দুর্গাপুজো হয়। এখানে চণ্ডী মণ্ডপ আছে। এই দুর্গাপুজোর প্রতিষ্ঠাও করেছেন রানী জানকী দেবী। আচ্ছা আচ্ছা। মহিষাদলের রথ যে চলে বিখ্যাত, সেই রথের প্রতিষ্ঠাতাও রানী জানকী দেবী। তাই রানী জানকী দেবীর কর্মজীবন বহুমুখী এবং সবই তার প্রজাদের মঙ্গলের জন্য। তিনি দেখলেন যে সুদূর উড়িষ্যায় জগন্নাথ দেবের দর্শন করতে গেলে প্রজাদের বহু কষ্ট, অনেকে যেতে পারতেন না। তাই তিনি এই জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন, রথের ব্যবস্থা করেছেন, করে প্রজাদের মঙ্গলের জন্য, হিতের জন্য বহু পুষ্করিণী স্থাপন করেছেন, বহু রাজপথ স্থাপন করেছেন এবং জায়গায় জায়গায় তার রাজ্যতে তিনি মন্দির স্থাপন করেছেন।
আর আচ্ছা, আপনি কত বছর এখানে আছেন? আমি আছি, আমার পূর্বপুরুষরাই উত্তরপ্রদেশ থেকেই এসেছিলেন, রাজপরিবারই এনেছিলেন আচ্ছা। তাদের কাজকর্ম করার জন্য। আচ্ছা, হ্যাঁ, যাচ্ছি। আর আপনার নাম? আমার নাম সনোজ কুমার গর্গ। সনোজ কুমার গর্গ। হ্যাঁ। আচ্ছা, মানে আপনি এই বংশের এই না, ওই দেশেরই মানুষ। আচ্ছা, দেশের এদের কর্মচারী। আচ্ছা 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 রাজপরিবার আচ্ছা। এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি ধন্যবাদ। স্কুল শিক্ষক ছিলাম, আচ্ছা। রিটায়ার করেছি। আমার ঠাকুর দাদার আমল থেকে তারাই কাজ করে আসছে রাজপরিবারের সঙ্গে যুক্ত হয়ে। হ্যাঁ। এখনো আমি কাজ করে যাচ্ছি রাজকর্মচারী হিসাবে। ঠিক আছে, ধন্যবাদ। এই যে মণ্ডপটি দেখছেন, এটি ঝুলন মণ্ডপ। এখানে ঝুলনের সময় রাধাকৃষ্ণকে এখানে নিয়ে আসা হয়। আর এই মন্দির প্রাঙ্গণে এখানেও মন্দির রয়েছে। আর এই দেখুন, এটি শিব মন্দির রয়েছে। এখানে ভিতরে একটি শিবলিঙ্গ রয়েছে। আর এর ঠিক বাঁ পাশেও আরেকটি শিব মন্দির রয়েছে, সেখানেও একটি শিবলিঙ্গ রয়েছে। এখানেও পুজো হয়, নিত্য পুজো হয়। এই দেখুন, দেখে নিন। এই পুজো দিলাম মন্দিরের, রাধাকৃষ্ণের পায়ের কাছ থেকে ফুল দিল আমাদেরকে পুরোহিত, সেটাই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। গোপালজির মন্দির থেকে বেরিয়ে এলাম, তো এইখানে একজনের সাথে ওনার যে এখানকার যে উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছিল ওনাকে, ওনার বংশধরদেরকে, বংশ পরম্পরায় ওনারা রয়ে গেছেন এখানে। আর এই রাজবাড়িরই কর্মচারী হিসেবে কাজ করছেন। ওনার সাথে অনেকক্ষণ কথা হলো, ভালো লাগলো বেশ। আর এখন মেন মন্দিরে রাধাকৃষ্ণের যে বিগ্রহ, সেটি মেন মন্দিরে কাজ চলছে বলে সেটিকে পাশের একটি মন্দিরে সেটিকে রাখা হয়েছে। তো এখন সামনে এখানে রয়েছে কবরখানা রয়েছে, আর কিছু রাজবাড়ি, কিছু একটা দিঘি রয়েছে, সাহেব দিঘি। তো ওইদিকে যাচ্ছি, একবার দেখে নিই। অনেকটা এরিয়া, অনেকটা বড় এরিয়া এখানে। আর মহিষাদল রাজবাড়ি আসতে গেলে আপনারা কলকাতা যদি আসতে চান, তাহলে যে কোনো হলদিয়াগামী লোকাল ধরে আপনারা মহিষাদলে নেমে যেতে পারবেন। সেখান থেকে আপনারা টোটো করে মহিষাদল ভিতরে আসতে পারবেন। আর যদি বাসে করে আসেন, তাহলে আপনাকে ভিতরের রাস্তায় তমলুক মেশারাগামী রোড ধরে আপনাকে হলদিয়া যেতে হবে, সেখানে পরে মহিষাদল। নাহলে যদি আপনি কলকাতা থেকে যদি দীঘাগামী কোনো বাস ধরেন, তাহলে আপনাকে নামতে হবে কাপাসবেড়িয়ায়। কাপাসবেড়িয়া নেমে টোটো করে আপনারা এই মহিষাদল আসতে পারবেন। এসে গেছি এই দিঘির সামনে, দেখুন। এইটা হচ্ছে সাহেব দিঘি, দেখছেন, অনেকটা বড়। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখুন। এখানে যদি কোনো ট্যুরিস্ট বোটিং করতে চায়, তারা এখানে বোটিং করতে পারে। এবার চলুন ওদিকটা যাব। বেশ কিছুটা আসার পর এই রাজবাড়ির বিভিন্ন অংশে কিছু কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজবাড়ির বিভিন্ন অংশ। কিছু পুরনো বাড়ি, যেখানে রাজবাড়ির যারা কর্মচারী বা অন্যান্য যারা থাকতেন এইসব বাড়ি, সেগুলো রয়েছে। আর এই যে ঝিল রয়েছে, চারিদিকে অনেকগুলোই ঝিল রয়েছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং অনেকটা এরিয়া জুড়ে। আর এই রাজবাড়ি প্রাঙ্গণে প্রচণ্ড মানে মানুষের ভিড় হয় মাঝে মধ্যে, এবং এখানে পিকনিক হয়। দেখো সামনে পিকনিক হচ্ছে, গানও বাজছে। আর দূরে একটি ভাঙা বাড়ি রয়েছে, এখানে কোনো পুরোহিত থাকতেন। এখানে নাকি আগে মানে যখন রাজার আমলে, সেটি এখন কেউ থাকে না, তাই এরকম মানে ভগ্নবশা পরিণত হয়েছে। এখানে ছেলেপুলেরা এসে আড্ডা দেয়, সময় কাটায়। আর যারা এখানে ঘুরতে আসে, তারা এখানে বসে একটু রেস্ট নেয়। দেখুন, পুরো মানে খুব খারাপ অবস্থা রয়েছে, জায়গার মধ্যে ভেঙে পড়ে যাবে এরকম ব্যাপার। দেখুন, আর পিছনে যতটা চোখ যায় পুরোটাই রাজবাড়ির অংশ, ফাঁকা মাঠ চারিদিকেই, অনেকটা এরিয়া রাজবাড়ির। আর এই আরেকটি কিছু দূর আসার পর এই যে একটি বট গাছ রয়েছে, এটি নাকি
প্রায় 200 বছরের কাছাকাছি পুরনো এই বট গাছ নিয়ে। এখানেও মানে গরমকালে অনেকে যারা এই সামনে কলেজ রয়েছে, স্কুল রয়েছে, ছাত্রছাত্রীরা আসে। বাড়ির যে রাজারা, এনারা ছিলেন শিকারে খুব পারিদর্শী। অসংখ্য শিকারের ঘটনা রয়েছে এখানে, বিভিন্ন বাঘ, ভাল্লুক, সেগুলো সব শিকার করতেন এনারা। সেগুলো যে রাজবাড়ি রয়েছে, সেই রাজবাড়িতে তার স্মৃতি রয়েছে সেগুলো সেখানে। রাজবাড়ির ভিতরে শুনেছি ছবি বা ভিডিও করতে দেওয়া হয় না। চলুন দেখা যাক, যদি কিছুটা দেখাতে পারি আপনাদেরকে, সেটাই। তো অনেকটা এরিয়া ঘুরে এলাম, এবার মেন যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ির দিকে যাব। চলুন। এই যে যার সামনে দাঁড়িয়ে রয়েছি, এটি কিন্তু এখন যে বর্তমান যে রাজবাড়ি রয়েছে তার চেয়ে অনেক পুরনো। এটি ছিল ফার্স্ট রাজবাড়ি, তারপর ওইটি হয়েছে। তো এখন এই রাজবাড়িটির মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো সেটিকে রিপেয়ার করা চলছে। রিপেয়ার করে হয়তো এখানেও মানে ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা করা হবে, যেটা এখন ওই রাজবাড়িতে করা হয় সেটা এখানেও মনে করা হবে। অনেকটা কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছি, আরও কাজ বাকি আছে। এই সামনে যে একটা সিঁড়ি রয়েছে রাজবাড়ি ওঠার জন্য, যে সিঁড়িটা সেটি এখনও রয়েছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। এই আর কি, তো দেখলেন আপনারা। তো এই রাজবাড়ির কাজ চলছে। তো এখন যে রাজবাড়িটি রয়েছে সেটাতে তো থাকার ব্যবস্থা রয়েছে, আমি আগেই বললাম। তো চলুন ওই রাজবাড়ির দিকে এবার যাব। বেশিক্ষণ না, এখান থেকে এরিয়াটা অনেকটাই বড়। আর রাজবাড়ি থেকে এই মন্দিরের যে কৃষ্ণজুর মন্দির, সেটা হেঁটে 2 মিনিটই লাগে। তো মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এবার রাজবাড়ির দিকে যাব। চলুন। এখানে একটি পুজোর দোকান রয়েছে। যারা যারা এই কৃষ্ণজুর মন্দিরে পুজো দিতে চান, তারা এখান থেকে প্রসাদ সামগ্রী গ্রহণ করতে পারেন। গ্রহণ করে এখানে পুজো দিতে পারেন। এখানে সব রকমই রয়েছে, আলতা, প্রসাদ, ডুরি, সব কিছুই রয়েছে। এখান থেকে নিয়ে পুজো দেওয়া যায়। তো আপনারা এলে এখান থেকে, আপনারা যদি বাইরে থেকে না আনতে পারেন, তাহলে এখান থেকে আপনারা প্রসাদ নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। এই রাজবাড়ি মানে আমাদের ভারতবর্ষ বলুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত পুরনো রাজবাড়ি রয়েছে, যার ইতিহাস মানে শুনলে বা কত, তার যে এক এক রকম বিভিন্ন রাজবাড়ি বিভিন্ন ইতিহাস রয়েছে। সেগুলো মানে যত আমি যাচ্ছি এবং দেখছি সেগুলো, এবং আপনাদেরকেও দেখাচ্ছি, মানে এর প্রতি রাজবাড়ি পুরনো হিস্ট্রির প্রতি মানে আগ্রহ অনেক বেড়ে যাচ্ছে। মানে আমি যখন পড়াশোনা করতাম তখন কিন্তু হিস্ট্রি নিয়ে অতটা আগ্রহ ছিল না। সেখানে আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম, তো হিস্ট্রি নিয়ে কিন্তু অত আগ্রহ ছিল না। কিন্তু যত এই রাজবাড়ি বা বিভিন্ন হিস্টোরিক্যাল ব্যাপার নিয়ে আমি রিসার্চ করছি, যাচ্ছি, ঘুরে ঘুরে দেখছি, মানে ইতিহাসের প্রতি মানে আলাদা একটা আগ্রহ বেড়ে উঠছে, জানার আগ্রহ যে কী ইতিহাস রয়েছে। এর মধ্যে বেশ কিছু ইতিহাস যেগুলো আমরা জেনেছি বা পড়েছি, তার মধ্যে অনেক পরিবর্তন রয়েছে, যেগুলো এখন আস্তে আস্তে জানতে পারি। সেগুলো ভালোও লাগে যে নতুন নতুন কিছু ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, তো আপনাদেরকেও দেখাতে পারছি, জানাতে পারছি। চলুন এবার রাজবাড়ির দিকে যাব। ফাইনালি চলে এলাম মেন বর্তমানে যে রাজবাড়ির রয়েছে তার ঠিক সামনে। এই দেখুন, দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে রাজবাড়ি। এই রাজবাড়ি 150 বছরের পুরনো। আর যেটা আগে দেখালাম সেটি তো 450 বছর পুরনো, সেটা আগে ছিল, তারপর এটি বানানো হয়েছে। আর এই রাজবাড়ির পিছনের অংশেই
গেস্ট হাউস রয়েছে। যারা যারা এখানে রাত্রি যাপন করতে চান, এই রাজবাড়ির পিছনের অংশে কি থাকার ব্যবস্থা রয়েছে এবং দোতলায় থাকার ব্যবস্থা রয়েছে। আর রাজবাড়ির বংশধররা এলে এই রাজবাড়িতেই থাকেন, সেই অংশে ঢুকতে দেওয়া হয় না সাধারণ মানুষকে। আর সেগুলো সামনে একটি কামান রয়েছে রাজবাড়ির সামনে। এবার চলে এসেছি মেন যে রাজবাড়ি তার ঠিক সামনে, এই পিছনে দেখতে পাচ্ছেন তার ঠিক সামনে। আর এই রাজবাড়ি যেটা আপনাদের একটু আগে দেখালাম, যেটা কাজ চলছে, সেটি হচ্ছে পুরনো রাজবাড়ির অংশ। আর এটি তার পরে তৈরি করা হয়েছে। আর এর ইতিহাস সম্পর্কে আমি তো একটু আগেই একজন বললেন, এখানে যিনি কর্মচারী রয়েছেন, কয়েক মানে জেনারেশন ওয়াইজ রয়েছেন, উনি এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে বললেন। সেটা আপনারা নিশ্চয়ই শুনতে পাবেন। আর এই রাজবাড়ির ভিতরে ছবি তোলা নিষেধ আছে, তো দেখা যাক ভিতরে যাই। কর্তৃপক্ষ রয়েছে, যদি থাকে কথা বলে যদি কিছু তুলতে পারি বা দেখাতে পারি আপনাদেরকে। ভালো, বেশ অনেকটা এরিয়া জুড়ে এই রাজবাড়ি। এবং আর এই রাজবাড়িতেই এই রাজবাড়ির ঠিক পিছনে অংশে থাকার ব্যবস্থা রয়েছে। আর রুম রেন্টটা আমার ঠিক মানে আমি কয়েক বছর আগে ছিলাম একবার, তখন রুম রেন্টটা ছিল তখন 3,000 টাকা করে। তো এখন জানি না কত আছে। তো আমি যদি ইনফরমেশন পাই আপনাদের নিশ্চয়ই আমি এই ভিডিওতে জানাবো এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন রাজবাড়ি। আর এই রাজবাড়িরই ডান দিকে এই দেখুন দূরে একটি স্ট্যাচু রয়েছে, এক রাজার স্ট্যাচু রয়েছে, যিনি মানে রাজা বলতে যিনি এই রাজবংশে স্থাপন করেছিলেন, ওনার এটি স্ট্যাচু। আমি খুবই ভালো লাগলো। আমি গ্রাম গল্পস্তম্পুর পাঁচপুরা এলাকা থাকতে আসছি, অ্যাকচুয়ালি ছত্তিশগড় রায়পুরে লাইভ কাটছে। আচ্ছা, আপনি ওখানে থাকেন নাকি? হ্যাঁ, ওখানেই থাকি, ছত্তিশগড় রায়পুরে। আচ্ছা, তো আমাকে এসে খুব শান্তপূর্ণ এলাকা লাগছে, খুব ভালো লাগছে। পুরো এরিয়াটা ঘুরে দেখেছেন? হ্যাঁ, প্রায় পুরো এরিয়া, অনেকটা বড় এরিয়া, অনেকটা বড় এরিয়া। হ্যাঁ, হ্যাঁ। আর অ্যাকচুয়ালি পুরো এরিয়া ঘুরতে গেলে অনেকটা সময়ও লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরই মধ্যে যেটা দেখলাম আমাকে খুবই ভালো লাগছে, খুব আনন্দ। ভিতরে ঢুকলেন, দেখলেন? হ্যাঁ, হ্যাঁ, ভিতরে কি কি দেখলেন ভিতরে? ভিতরে রাজার সবকিছু, যে বিগত জীবনের সবকিছু, যে ওর সাজ সরঞ্জাম, যুদ্ধর বা অস্ত্র শস্ত্র বা প্রাণীদেরকে যে করছিল, চামড়া, সব কিছু টোটাল সব কিছু দেখলে আমাকে খুব ভালো লাগলো। এবং আগে এসেছিলেন এখানে? না, আগে আমি আজ থাকতে হবে 15-20 বছর আগে একবার আসছিলাম। আচ্ছা। তো এখন দেখে মনে হচ্ছে আরো মোটামুটি ভালো লাগছে। মানে তখন আর এখন মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তখন এত জিনিস দেখতে পেয়েছিলাম, এখন সম্পূর্ণ দেখতে পেলে। হ্যাঁ, সেবারে যে আসছিলাম দোতলাতে উঠছিলাম, এবারে কিন্তু এখন কিছু প্রবলেমের জন্য ওরা জিজ্ঞাসা করলাম, গেটটা বন্ধ করে রাখছে। নিচে যা ওনার স্মৃতিগুলো দেখলাম, আমাদেরকে খুবই ভালো লাগছে। আপনার নাম কি? শেখ আঞ্জার একটা। আপনি ফ্যামিলি নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, পুরো আমার নিজের ফ্যামিলি। আমার উনি আছেন, আমার ওয়াইফ আছেন। আচ্ছা, আচ্ছা। আর উনি যে সামনে ছিলেন আমার মামাতো ভাই, মামাতো বৌদি। আচ্ছা, আচ্ছা। সবাই নিজের ফ্যামিলি নিয়ে আসা যাওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। একটি অরিজিনাল বাইসনের মানে উপরের অংশ, মানে মাথাটি এভাবে রাখা রয়েছে এখানে, এটি শিকার করা হয়েছিল মনে হয়। আর নিচেও দুখানা কামন রয়েছে। আর এই যে এটি ভিতরে, এখানে ভিডিও করা বারণ রয়েছে। আমি দূর থেকে জুম করে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা বৈঠকখানা, এখানে বসার, সামনে ঢুকেই বসার জায়গা। আর এই যে পালকি, এটি প্রায় 350 বছরের পালকি, এটি এখানে রাখা রয়েছে। একসময় এটি চড়ে রানীরা যেতেন, আর সেটি এখন পড়ে রয়েছে জনসাধারণের দেখার জন্য, যেটি আর ব্যবহার করা হয় না। কত ইতিহাস লুকিয়ে রয়েছে এই রাজবাড়ির সাথে, জড়িয়ে রয়েছে অনেক ঘটনা, অনেক কিছুই, যেটি ভাবলেও অবাক লাগে এবং সেগুলো জানতে পারলেও ব্যাপারগুলো অন্যরকম লাগে। একটা আলাদা অনুভূতি তৈরি হয় এই রাজবাড়ির বিভিন্ন গল্প এবং ইতিহাস জানলে বা দেখলে। এইখানকার রাজবাড়ির যে রাজা রানীদের ব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে এখানে, এটা দর্শকদের দেখানোর জন্য রাখা রয়েছে।
এই পালকিটা আমাদের দেখালাম। আর এই পালকি যেখানে রয়েছে তার ঠিক একটু এগিয়ে গেলেই রাজার একটি বিশ্রাম কক্ষ রয়েছে। এই দেখুন খাটটা, দেখুন সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই খাটটি একটা সিনেমাতে দেখানো হয়েছিল, সৌমিত্র চট্টোপাধ্যায় একটা সিনেমাতে এটি ছিল। আপনারা পারলে নিশ্চয়ই এই মহেশতল রাজবাড়ি একবার হলেও ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের। আর এখানে রাত্রি যাপনও করতে পারেন। একটা দিনের শর্ট ট্যুরে আপনারা এই রাজবাড়িতে এসে থেকে সারাটা দিন এখানে কাটাতে পারেন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, এখানেই রান্নাবান্না হয়, ভালো, বেশ খুব সুন্দর এরিয়া। চলুন ওদিকটা আরেকবার যাই, ওদিকে কিছু অংশ রয়ে গেছে, ওটা একবার আবার দেখিয়ে দিই একবার আপনাদেরকে। এই দেখুন এইটি আরেকটি কক্ষ। এখানে মানে বিভিন্ন সময় রাজাদের অস্ত্র রয়েছে, যেগুলো যুদ্ধে ব্যবহৃত হতো, শিকারের জন্য ব্যবহার করা হতো, সেগুলো সব রাখা রয়েছে। আমি বেশিক্ষণ দেখাবো না, জাস্ট কিছুটা দেখিয়ে দিই আপনাদেরকে। আর এই দেখুন জুতোগুলো দেখুন, শিকারের সময় নিশ্চয়ই এগুলো ব্যবহার করা হতো, জঙ্গলে যাওয়ার সময়। দেখুন অনেকটা এরিয়া জুড়েও অনেক কিছু জিনিসপত্রই রয়েছে এখানে। এই সামনে এগিয়ে গেলে ওদিকে দেখছেন, ওদিকে যাওয়া যায় না, ঘেরা রয়েছে ওই জন্য। আর এটি হচ্ছে দেখুন যত শিকার করা হয়েছিল, বাঘ, ভাল্লুক, সিংহ, তাদের সব ছাল দিয়ে সেটাকে বানিয়ে রাখা হয়েছে। আর এদিকেও একটি কক্ষ রয়েছে, এদিকটা যাওয়া যায় না, ঘেরা রয়েছে। ওদিকে মানে বংশধর যারা রয়েছেন তারা যখন আসেন তারা উপরে থাকেন, তাই জন্য ওদিকটা রেস্ট্রিক্টেড রয়েছে। তো চলুন, এটা বিলিয়ার্ডস, এখানে খেলাধুলো মানে খেলাধুলো হতো, এখানে রয়েছে। ওদিকটা যাব। বাইরে খুব গরম, কিন্তু ভিতরটা বেশ মনোরম। সামনে রয়েছে পুস্তক কক্ষ, এখানে অনেক বুক রয়েছে। দেখুন ভিতরে পুস্তক কক্ষ, এখানে অনেক বই রয়েছে। এখানে এই দেখুন এই ঘন্টাটা দেখুন কত বড়। এক সময় এই ঘন্টাটা রাজবাড়ির সামনে ঝোলানো থাকতো এবং এটা বাজতো। দেখুন আজ বুক রয়েছে, বিভিন্ন সময়ের কার বুক। এই যে রাজার কিছু ড্রেস, রাজা রানীর কিছু ড্রেস যারা পরিধান করতেন সেগুলো রয়েছে। এখন রান্নার জিনিসপত্র কিছু রয়েছে। এই যে বুক। আমার তো এই ঘন্টাটাই দেখুন, এটি রানী জানকী দেবীর সময়ের ঘন্টা। ঠিক গোপালজিউর মন্দিরে আরতির সময় এটা বাজানো হতো 1778 খ্রিস্টাব্দে। এটা সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়। উপরে উপরে এটা ঘেরা রয়েছে, যাওয়া যায় না, রয়েছে শুধু বাইরে যাব। এই যে এখানে অ্যালবাম করা রয়েছে, দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছে বিভিন্ন রাজার নাম সমেত ছবি। এই দেখুন, এবং বিভিন্ন সময়ের যে পরিবারের ছবি সেগুলো দেওয়া রয়েছে। এই রাজবাড়ির সব বংশধরা রয়েছে ছবিতে, এবং বিভিন্ন অতিথিরা এলে তাদের সঙ্গে কিছু ছবি রয়েছে। এগুলো দেখে রাজবাড়ির ইতিহাস সম্পর্কে বেশ কিছু ধারণা করা যায়। দেখুন গোপালজিউর মন্দির, বর্তমান রাজবাড়ি, পুরনো রাজবাড়ির ছবি এটা। এই দেখুন 450 বছর পুরনো। আর এটি রয়েছে এখনকার বর্তমান যে রাজবাড়ি। এখন বসে রয়েছি মহিষাদল রাজবাড়ির যে এখন মেন যে প্রাসাদ তার মধ্যে। তো ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তো এই রাজবাড়ির মানে এইখানেই পিছন অংশে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আর ভিতরে বাইরেটা আপনারা ছবি বা ভিডিও করতে পারেন। আর কিন্তু যে কক্ষগুলো রয়েছে, যে কক্ষ রাজার যে কক্ষ, রাজা যে বিছানা রয়েছে, যেগুলো শিকার করতেন রাজা, সেগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে ভিডিও বা ছবি তোলা যাবে না, একদম স্ট্রিক্টলি নিষিদ্ধ রয়েছে।
আর কোনো কক্ষের মধ্যে 10 মিনিটের বেশি থাকা যাবে না, এই নিয়ম রয়েছে। আর এই রাজবাড়ি কিন্তু মানে এই রাজবাড়ির অনেক সিনেমা হয়েছে, এই রাজবাড়ি বাংলা সিনেমা, বেশ কিছু সিনেমা রয়েছে যেগুলো এই রাজবাড়িতেই হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এখানে অভিনয় করে গেছে, অপর্ণা সেন এখানে অভিনয় করে গেছেন এই রাজবাড়িতে, এবং রাজবাড়িকে এই সিনেমার জন্য এখানে ভাড়াও দেওয়া হয়। তো বেশ ভালো লাগছে। এবং রাজবাড়ির মানে বাইরেটা অনেকটাই গরম, কিন্তু রাজবাড়ির মধ্যে বেশ মনোরম পরিবেশ, বেশ ঠান্ডা, বেশ ভালো লাগছে। তো ভালো লাগলো বেশ। তো আর যেটা বলার, তো যাদের মানে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা প্লিজ লাইক বা শেয়ার করে দেবেন, আর বন্ধুবান্ধবদের পারলে একটু শেয়ার করে দেবেন, তাহলে আমারও ভালো লাগবে যে নতুন আরও পুরনো রাজবাড়ি বা পুরনো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে আমারও ভালো লাগবে। আর আমারও অনেক নতুন জিনিস অভিজ্ঞতা জানার আগ্রহ আরও বাড়বে, এবং আমি জানতেও পারবো। সময় সুযোগ সবসময় হয় না, কাজের ফাঁকে আমি বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায়, গিয়ে নিজেও অভিজ্ঞতা করি, আপনাদের সামনেও তুলে ধরি। তো চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করার, আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।